আচ্ছা, আমরা তাহলে লাস্ট ক্লাসে প্রথম ক্লাসে হলো কঠিন পদার্থের প্রসারণ করছি, আর লাস্ট ক্লাসে হলো তরল পদার্থের প্রসারণ করছি। এখন আমরা গ্যাসের প্রসারণ করব, ঠিক আছে? তো গ্যাসের প্রসারণের ক্ষেত্রে জি স্যার। আমাদের হলো ফার্স্টে হলো গ্যাসের প্রসারণ কি এটা দেখব। এটা হলো সিম্পল, আগের যে সংজ্ঞাগুলো ছিল ওরকমই, যে তাপ প্রয়োগ করলে আমাদের যদি কোনো গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি পেলে তাকে আমরা গ্যাসের প্রসারণ বলি, ঠিক আছে? তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় যেটা। হ্যাঁ। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি পেলে তাকে গ্যাসের প্রসারণ বলে। তরলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, তাপ প্রয়োগ করলে তরলের আয়তন বৃদ্ধি পেলে তাকে তরলের প্রসারণ বলে। এখানে জাস্ট তরলের জায়গায় গ্যাস দিয়ে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। তো এটা আমি আর লিখলাম না। এরপরে হলো আমাদের গ্যাসের প্রসারণ সহগ গামা পি, ঠিক আছে? দেখো, কঠিন পদার্থের যে আয়তন প্রসারণ সহগ সেটা ছিল গামা। তরলের ক্ষেত্রে এটা কি ছিল? গামা এল। গামায়েল। আর গ্যাসের ক্ষেত্রে হবে গামা পি। গামায়েল। হ্যাঁ, গামা এল ছিল তরলের ক্ষেত্রে, আর গ্যাসের ক্ষেত্রে হবে গামা পি, ঠিক আছে? এটাকে গ্যাসের প্রসারণ সহগ বলে। তো এইখানে আমরা যদি এরকম ধরে নিই যে T1 তাপমাত্রায় আমাদের গ্যাসের আয়তন ছিল V1, এরপরে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি গ্যাসের আয়তন বাড়বে। তো তাপমাত্রা বাড়ায় ধরো যে করলাম T2, তখন গ্যাসের আয়তন হলো V2। সেই ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ সহগ হবে হলো এইটা, গামা পি ইকুয়াল V2 মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, আগের মতোই একই ফর্মুলাটা। ফর্মুলা। হ্যাঁ, একই ফর্মুলা। একই শুধু ফর্মুলা, জাস্ট হলো এখানে ডেল গামা পি হবে। হ্যাঁ। আচ্ছা, গামা। এইখানে একটা জিনিস মাথায় রাখবা, গ্যাসের ক্ষেত্রে যখন আমরা এরকম আয়তন প্রসারণ সহগ বের করব, সেইখানে আমাদের অবশ্যই চাপটা কি থাকবে, ফিক্স থাকবে। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে তখনই যখন হলো চাপটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে কি বলছিলাম না? হ্যাঁ, ভুলে গেছি। কনস্ট্যান্ট মানে হলো যেটার মান চেঞ্জ হয় না, ঠিক আছে? এখানে চাপের স্যার। মান যদি 1 অ্যাটমসফিয়ার থাকে তাহলে 1 অ্যাটমসফিয়ারই থাকবে, আর চেঞ্জ হবে না, ঠিক আছে? আর ভ্যারিয়েবল হলো যেটার মান চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, তো নির্দিষ্ট চাপে মানে হলো যে চাপটা কনস্ট্যান্ট, চাপের মান চেঞ্জ হবে না। তাহলে আমরা জানি গ্যাসের তিনটা জিনিসই থাকে, একটা হলো আয়তন, চাপ আর তাপমাত্রা। চাপ যদি চেঞ্জ না হয় তাহলে তাপমাত্রা আর আয়তন চেঞ্জ হবে। তো তাপমাত্রা যখন T1 ছিল তখন আয়তন V1, তাপমাত্রা বেড়ে T2 হলে আয়তন হচ্ছে V2। বুঝতে পারছো? জি এবং সেই ক্ষেত্রে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে হলো গামা পি ইকুয়াল V2 মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু T2 মাইনাস T1। V2 মাইনাস ভি ওয়ান কে আমরা ডেল ভি লিখতে পারি, T2 মাইনাস T1 কে আমরা ডেল টি লিখতে পারি, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে দেখো আদর্শ গ্যাসের সমীকরণ। এই যেখানে দেখো কি লেখছে, আদর্শ গ্যাস সমীকরণ কি করছি আমরা, বলো? ওটার কি ডেফিনেশন দিব? ডেফিনেশন না তো, আমি তো ডেফিনেশন পড়াইও নেই, জাস্ট ফর্মুলাটা বলো। ও আচ্ছা। ডেল। ও আরে সরি সরি, এটার নাম গাম একটু আগেই তো বললাম। গামায়েল। গামায়েল। না, আদর্শ গ্যাস সমীকরণ। পিবি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? এইটা, তাহলে আমাদের যদি একটা গ্যাসের চাপ হলো পি হয়, আয়তন যদি ভি ওয়ান হয়, আর তাপমাত্রা যদি T1 হয়, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে? পি এর জায়গায় বসবে P1, সরি পি আছে আর কি, মানে এটা P1 না, এটা পি। তাহলে পি পি হবে, ভি এর জায়গায় বসবে ভি ওয়ান, এন আর ওইরকমই থাকবে, টি এর জায়গায় বসবে T1। বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা গ্যাসের চাপ যদি ভি হয়, আয়তন যদি ভি টু হয়, আর তাপমাত্রা যদি T2 হয়, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি হবে বলো? পি হবে। কি হবে? ভি কি হবে? ভি ভি টু। ভি টু। ভি টু কি হবে? হ্যাঁ, তারপর তারপর হচ্ছে টি ওয়ান, টি টু। এন আর কই গেল? এন আর আগে ও হবে, এন তারপরে আর। টি টু, ঠিক আছে? তো আমাদের যে পিভি ইকুয়াল এনআরটি থাকবে এরকম না, আমাদের ভি ভিপিটি এগুলো হলো আমাদের কোশ্চেনে যেভাবে করা থাকবে বা যেভাবে আমরা আইডেন্টিফাই করব,
ওই অনুযায়ী এই ফর্মুলাতে বসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটাই করা হয়েছে যে দেখো ফার্স্ট ক্ষেত্রে আমরা তাপমাত্রা ধরছি T1, আয়তন ধরছি V1, আর চাপ যেহেতু কনস্ট্যান্ট চাপকে ধরছি, ধরা যাবে হলো P। তাহলে এই তিনটা যদি আমি এখানে বসাই, আদর্শ গ্যাস সমীকরণে যদি বসাই, তাহলে আমি এটা পাবো PV1 ইকুয়াল nRT1। বুঝতে পারছো? জি স্যার। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি ছিল, আমাদের চাপ ফিক্সড, তাহলে এই ক্ষেত্রেও হলো P। তাপমাত্রা T2, আয়তন V2, তাহলে এগুলোকে আদর্শ গ্যাস সমীকরণে বসাইলে আমি পাবো এটা PV2 ইকুয়াল nRT2। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের দেখো তিনটা সমীকরণ হয়েছে। প্রথমটা হলো গামা পি ইকুয়াল ডেল ভি বাই V1 ডেল টি। দ্বিতীয়টা হলো PV1 ইকুয়াল nRT1। আর হলো তৃতীয়টা হলো PV2 ইকুয়াল nRT2। তো এগুলোকে এই জন্য আমরা 1 2 3 দিয়ে মার্ক করছি। এখন দেখো কি করছে, 3 থেকে 2 বিয়োগ করছে। 3 থেকে 2 বিয়োগ করা মানে কি বলতো? এখানে একবারেই দেখাই দিছে। তো আমরা 3 থেকে 2 বিয়োগ করা মানে হলো 3-এর বাম পাশের টার্ম 2-এর বাম পাশের হলো বাম পাশ হলো বিয়োগ হবে 3-এর বাম পাশ থেকে 2, 2-এর বাম পাশ, আর 3-এর ডান পাশ থেকে 2-এর ডান পাশ বিয়োগ হবে। বুঝছো? মাঝখানে ইকুয়াল থাকবে। কি বলছি বুঝছো? না। 3 থেকে 2 বিয়োগ করা বলছে, তার মানে আমাদের 3 নাম্বার সমীকরণ থেকে আমি 2 নাম্বার সমীকরণটা বিয়োগ দেবো। এটা তো বুঝছো? জি স্যার। এখন সমীকরণ থেকে আমাদের যদি এটা সংখ্যা হইতো তাহলে কি হইতো, ধরো যে এটা হলো 5, ধরো আমার 3 আছে আর 5 আছে। তা আমি বললাম 5 থেকে 3 বিয়োগ দিব, তাহলে আমি কি করতাম? 5 - 3 5 3। এটা করতাম না? তো এইখানে তো ওটাই বলছে, 3 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ বিয়োগ দিব, তাহলে আমি কি করব? 3 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ করব, তাই না? জি স্যার। এখন 3 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ মানে কি? ওটা তো সংখ্যা না। সংখ্যা হইলে তো কোনো সমস্যা ছিল না। এটা ধরো 3 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ মানে হলো যে এই সমীকরণের 3 নাম্বার সমীকরণের বাম পাশে কি আছে বলো? পিভি পিভি2। PV2। আর 2 নাম্বার সমীকরণের বাম পাশে কি আছে? পিভি1। PV1। এখন 3 - 2 মানে হলো 3 নাম্বার সমীকরণের বাম পাশের টার্ম মাইনাস 2 নাম্বার সমীকরণের বাম পাশের টার্ম ইকুয়াল 3 নাম্বার সমীকরণের ডান পাশের টার্ম nRT2 মাইনাস 3 নাম্বার সমীকরণের 2 নাম্বার সমীকরণের ডান পাশের টার্ম nRT1। বুঝছো? জি স্যার। তাহলে এখন বলো 3 - 2 করলে আমাদের কি হবে? 3 নাম্বারের বাম পাশের টার্ম কি? PV2 মাইনাস কি বলো? পি পিভি পিভি1 PV1 ইকুয়াল ডান পাশের টার্ম কি 3 নাম্বার সমীকরণের? ইকুয়াল হচ্ছে এন এন আর টি টু nRT2 আর মাইনাস মাইনাস nRT1। nRT1। আশা করি বুঝছো যে সমীকরণ কিভাবে বিয়োগ হয়। বাম পাশেরটা থেকে বাম পাশে, ডান পাশেরটা থেকে ডান পাশে, সমান সমানের দুই পাশের টার্ম গুলা এইভাবে বিয়োগ হবে, মাঝখানে ইকুয়াল থাকবে। ঠিক আছে? জি স্যার। এখন এখানে দেখো PV2 মাইনাস PV1 দুইটার মধ্যে কমন কি আছে? প্রথম পি টার্মটা হলো PV2, হ্যাঁ কমন আছে P, তাহলে P কমন নিই। P কমন নিলে আমাদের কি হবে? V2 মাইনাস V1। ভি2 এটা মাইনাস বুঝছো? ভি1। গুড। জি স্যার। আর এই যে ইকুয়ালের ডান পাশে কি আছে? nRT2 মাইনাস এন nRT1। কমন কি আছে? এন n। আর কমন নাই? ও আরো আছে এনআর হ্যাঁ, তাহলে nr কমন আছে, তাহলে nr কমন নেই। nr কমন নিলে T2 মাইনাস T1। মাইনাস টি1। এটাই এখানে করছে একবারে। P কমন, V2 মাইনাস V1, nr কমন, T2 মাইনাস T1। ওকে। আচ্ছা, এখন জি স্যার। এই যে এখানে T2 মাইনাস T1 যেটা আছে, এটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে? তাহলে এইখানে T2 মাইনাস T1 কি আকারে আছে? গুণ গুণ আকারে আকারে। আছে। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ ভাগ আকারে আকার। চলে যাবে। তো T2 মাইনাস T1 এখানে আসলে কি হচ্ছে? V2 মাইনাস V1 এর নিচে চলে আসছে। ঠিক আছে? বা আরো সোজা করে যদি বলি, এই পাশে উপরে ছিল, আড়াআড়ি যদি পাঠায় দিই তাহলে ওই পাশে কি নিচে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে পি, পি কি আছে? উপরে আছে গুণ আকারে, তাহলে এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে? নিচে চলে যাবে। এটাই যে ভাগ এনআর এর নিচে চলে আসছে, nr বাই পি। বুঝছো?
জি স্যার। আচ্ছা, এখন V2 - V1 এরকমই থাকলো, T2 - T1 ওইরকমই থাকলো, এখানে এক্সট্রা একটা টার্ম V1 চলে আসছে, দেখতে পাচ্ছো? জি স্যার। সিমিলার ওয়েতে দেখো ডান পাশে NR/P ছিল, NR/P আছে, কিন্তু এর সাথে এক্সট্রা একটা টার্ম V1 চলে আসছে। তো এটা কি করা হয়েছে, এটা যেটা করা হয়েছে যে উভয় পাশে V1 দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো এটা করা যায়, এটা তো জানো যে সমান সমানের দুই পাশে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, জানো না? জি স্যার, এটা জানি। X/Y ইকুয়াল ধরো P/Q, এটাকে আমরা এটা লিখতে পারি না, উভয় পাশে ধরো 5 দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? X/5Y ইকুয়াল P/5Q। এখন এইটা আর উপরেরটা একই কথা কেন বলো? X/Y ইকুয়াল P/Q আর X/5Y ইকুয়াল P/5Q, একই কথা কেন বলো? কিভাবে বলবো বুঝতেছি না। কিভাবে বলবো? এইভাবে দেখো, সমান সমানে উভয় পাশে যদি একই টার্ম থাকে আমরা ওটা কাটিয়ে দিতে পারি না? জি স্যার। তাহলে এইখানে আমাদের বাম পাশে কি আছে? X/Y এর সাথে 5 আছে, আর এক্স। এই পাশে P/Q এর সাথে 5 আছে, একই নাম থাকলে কাটিয়ে দিব, কেটে দিলে আবার X/Y ইকুয়াল P/Q হয়ে গেল, যেটা হলো এটা। তো এটা মাথায় রাখবে যে সমান সমানের উভয় পাশে তুমি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করতে পারো, বুঝছো? জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, তো এই জন্য আমরা উভয় পাশে V1 দ্বারা গুণ করছি। আচ্ছা, এখন দেখো তো এই যে V2 - V1/V1 × T2 - T1, এটা কিসের ফর্মুলা হয়? এটা হলো এই যে 1 নম্বর সমীকরণ যে আমরা বানাইছিলাম, গামা পি, V2 - V1/V1 × T2 - T1, এটার সাথে মিলে যায় না? জি স্যার। এই জন্য এটার জায়গায় আমরা গামা পি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, NR/PV1, PV1 ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 নম্বর সমীকরণে? দেখো বাম পাশে PV1 ইকুয়াল কি লেখা যায়? NR/T1। তাহলে এখানে PV1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? NR/T1, এনার্জি। এটাই লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমাদের যে ওই যে এটা কি ভাগ চিহ্ন, তাই না? এই যে এটা জি ভগ্নাংশ স্যার। চিহ্ন, ভগ্নাংশ উপরে নিচে একই জিনিস থাকলে কি করা যায়? কাটা যায়। উপরে এন আছে কাটা যায়। নিচে এন আছে, কাটলাম, উপরে আর আছে নিচে আর আছে, কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি 1 আর নিচে থাকলো কি T1, তাহলে গামা পি T1। ইকুয়াল কি হয়ে যাচ্ছে? 1/T1। 1/T1। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইটাও দেখো গামা পি কি, গ্যাসের আয়তন প্রসারণ সহগ ইকুয়াল আমরা কি পেলাম? 1/T1, মানে আদি তাপমাত্রা। তাহলে এইটাও একটা ফর্মুলা গ্যাসের, তাহলে প্রসারণ সহগের ফর্মুলা আমরা পেলাম দুইটা, একটা হলো ΔV/V1 ΔT, আর একটা হলো 1/T1, ঠিক আছে? দুইটাই তুমি ইউজ করতে পারবা। এখন দেখো 1/T1 থেকে আমরা কি বুঝলাম, দেখো গামা পি উপরে, 1/T1 নিচে, তার মানে কি বলতো? আমাদের যদি তাপমাত্রা বাড়ে তাহলে গামা পি বাড়বে না কমবে বলো? গামা বোনের বাড়বে। গামা বাড়বে। দেখো কোনো একটা কিছু নিচে থাকলে সাধারণত ওইটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক না, আমরা কি পড়ছিলাম সমানুপাতিক, কি দুইটাই যদি একই দিকে থাকে, মানে বাম পাশে ডান পাশে দুইটাই যদি উপরে থাকে সমানুপাতিক, সমানুপাতিক হলে কি হয়? একটা বাড়বে আরেকটা, একটা বাড়লে আরেকটাও বাড়বে। বাড়বে। আর ব্যস্তানুপাতিক কি ছিল? একটা আরেকটা উল্টা পাশে থাকবে, বাম পাশে যদি উপরে থাকে ডান পাশে থাকবে কি নিচে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হয়? একটা বাড়লে আরেকটা কমে। তো এইখানে এটা সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক বলো? গামা পি ইকুয়াল 1/T1। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, গামা পি উপরে আছে T1 নিচে আছে, তো ব্যস্তানুপাতিক হলে তো অবভিয়াসলি কি T1 বাড়লে গামা পি কমবে আর T1 কমলে গামা পি বাড়বে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা। জি তো স্যার। এখানে যেহেতু নিচে আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি গ্যাসের আয়তন প্রসারণ পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ক্লিয়ার হয়েছে? জি। Good. তো এটা হলো আমাদের ফার্স্ট ফর্মুলাটা, ছিল গ্যাসের আয়তন প্রসারণের গামা পি ইকুয়াল V2 - V1/V1 × T2 - T1, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো ওইটা দিয়ে আমরা এখানে একটা ম্যাথ করি। দেখো ম্যাথে কি বলছে, বলছে গামা পি বের করো, মানে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বের করতে বলছে, যেখানে V1 V2 দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে, এখানে দেওয়া আছে অ্যান্সার, পারবা না?
জি স্যার। মনে করো। v2 মাইনাস v1 বাই v1 ইন্টু t2 মাইনাস t1, মান বসাও। বুঝতেছো? জি স্যার। তাড়াতাড়ি করো। কত আসছে? 3.33333 10^4। 3.3333 ইন্টু আরো টেন আছে। ইনভার্স। হ্যাঁ, ওটা সব নিতে হবে না তো। তুমি দশমিকের পরে জয় ঘর ইচ্ছা নিতে পারো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। ওটা ইভেন তোমার ওটা এখনো শেষ হয়নি। ওটা ক্যালকুলেটরে হলো তোমার আরো নিচ্ছে, কিন্তু ওটা তো শেষ হয়নি, এটা তো যেতেই থাকবে, এটা তো তোমার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, ইন্টু 10 কি? 10^4। 4। জি স্যার। এইখানে কি 3.3333 আসছে? জি স্যার। ভুল হয়েছে। কোথায় 4। ভুল করলে তুমি? এখানে 4 হবে না, এখানে 3 আসবে। 3 আসবে না। এখানে আমাদের কয় ঘর আগেছে? 1, 2, 3। 3 ঘর আগেছে, হ্যাঁ, 3 তো হবে। 3 ঘর বিশেষে তোমার 4 আসলো কেন? পাঠাও দেখি। 4ই আসছে, আমি কি ছবি তুলে পাঠাবো? হ্যাঁ, পাঠাবো তো। যতদিন ক্যালকুলেটরের ইউজ না শেষ হবে, এই প্রক্রিয়া চলমান থাকবে। পাঠাও দেখি। এটা কি পাঠাইছো? দিছি। ক্যালকুলেশনের ছবি পাঠাও। এটা পাঠাইলে তো হবে না, তুমি কি তুলছো হলো ক্যালকুলেটর, ওইটা পাঠাও। ভাগ 600 হয় কেমনে? এর জন্য তো তোমাকে ধরে পিটাইতে মন চায়। এই এটা নিচে 600 হয় কেমনে? ভুল তো তোমার ধরা পড়ছে। ভাগ 600 হয় কেমনে? তিনশো এই তিরিশ যে থেকে 300 বিয়োগ দিলে কত হয়? 300। 330 থেকে 300 বিয়োগ দিলে 300 হয়। তোমাকে আমি যদি 330 টাকা দেই, তুমি যদি 300 টাকা, তুমি যদি আমাকে 330 টাকা দাও, 300 টাকার বাজার করো, আমি তোমাকে আবার 300 টাকা ব্যাক দিব? না। তোমাকে ধরে মাইর দেওয়া দরকার। 330 মাইনাস 300 কত? 30। 30। তা এটা 300 ধরছো কেন? 30 ইন্টু 2 কত? 60। 60। তাহলে এগুলা ইয়া করলে হবে, তুমি এই যে পুরাটা ক্যালকুলেটর একবারে তুলে দিলেই তো হয়ে যায়। তোমার এই আলাদা আলাদা করে মুখে হিসাব করার কি দরকার যখন ক্যালকুলেটর আছে? তুমি দরকার হয় 2 ধাপে করতা। তুমি কি করছো, ভাগ হলো নিচেরটা পরে করছো না, তা তুমি আগে উপরেরটা আগে কি মাইনাস করলে কত আসে? 0.2 ভাগ 2 ইন্টু হলো কি 30। তারপরে ক্যালকুলেটর 2 ইন্টু 30 বের করে 0.2/60 করে তারপরে মান বের করতা। 3.333
টেন হ্যাঁ, ইনভার্স থ্রি। সোজা কথা হলো যে তুমি ধাপে ধাপে করো, সমস্যা নেই, তোমার মুখে মুখে করতে হবে কেন? তুমি ক্যালকুলেটরে সব করবা। এই যে এগুলো, এই যে সহজ সহজ ক্যালকুলেশন ম্যাথ ভুল করো, এগুলো খুবই খারাপ কথা, বুঝছো? এগুলো যাতে আর না হয়, আচ্ছা। বলে লাভ কি, তাও তো তুমি করবা। আর হবে এই, না। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবা, 2 3 হোমওয়ার্ক থাকলো। 4 V1 বের করো, এটা হোমওয়ার্ক। এটা এই যে আমাদের সেকেন্ড ফর্মুলাটা কি, ওই সেম গ্যাসের প্রসারণ সহগ, বাট এটা আমরা তাপমাত্রা দিয়ে বের করবো, আদি তাপমাত্রা, গামা পি ইকুয়াল 1/T1। তো চলো করি। T1 ইকুয়াল 300 কেলভিন হলে গামা পি কত হবে? পারবে না? করতেছি। করো। থ্রি পয়েন্ট থ্রি 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 ইন্টু টেন ইনভার্স থ্রি। 10⁻³ পার কেলভিন, ঠিক আছে। এইটা আর আমাদের এখানে অ্যান্সার দেখো, এইটা দেওয়া আছে, দুটো একই কথা না? কিভাবে বুঝলাম? 10⁻³ দেওয়া আছে, তার মানে দশমিক কি 3 ঘর আগাবে, 3 ঘর যদি আগায়, 1 ঘর আগাইলে কি 0.3 হবে, তারপরে আরো 2 ঘর আগাবে, তাহলে 0.00333, থ্রি। যেটা হলো এইটা, বুঝছো? কনভার্সন বুঝতে হবে কেন, কারণ হলো তোমার রিটেনে দরকার নাই, রিটেনে ক্যালকুলেটর যেটা আসবে ওটাই বসায় দিবা, কিন্তু এমসিকিউ তে মনে করো যে যখন 4টা অপশন থাকবে, এখন মনে করো অপশনের 4টার মধ্যে এইটা আছে, এইটা আছে, কিন্তু এটা নাই, এটা নাই, কিন্তু তখন তো তোমার ক্যালকুলেটরে তো তোমার এইটা আসবে, তাহলে এইটা আর এইটা যে সেম, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে। জি স্যার। প্রশ্ন 2 3 4 5, এগুলো হোমওয়ার্ক, ঠিক আছে। স্যার। তাহলে আমাদের 3 ধরনের প্রসারণই পড়া হয়ে গেল, কি কি বলো তো? একটা হলো যে কঠিন প্রসারণ, কঠিন তরল পদার্থের প্রসারণ, প্রসারণ, তারপরে কি তরল তরল পদার্থ, পদার্থের প্রসারণ, তারপরে গ্যাসীয় হলো পদার্থ। গ্যাসীয় পদার্থের প্রসারণ, ঠিক আছে। আচ্ছা, এগুলো হয়ে গেল, এখন আমরা হলো তোমার হোমওয়ার্কটা দেখি। হোমওয়ার্ক কই? হ্যাঁ, টিনা, জি স্যার। একটু হোল্ড করো, হ্যাঁ আমি আসতেছি 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ ইনায়া, জি স্যার। তরল পদার্থের প্রসারণ কাকে বলে? তাই না, এটা হলো কি, তাপ প্রয়োগ করলে তরল পদার্থ যে আয়তন বৃদ্ধি পায় তাকে তরল পদার্থের প্রসারণ বলে। গুড হয়েছে। তরল পদার্থের প্রসারণ কত প্রকার? তরল পদার্থের প্রসারণ কত প্রকার ও কি কি? স্থগিত প্রসারণ, আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ বিবেচনা করে যতটুকু হয় একে বিহল দ্বারা, ঠিক আছে। পাত্রের প্রসারণ বিবেচনা না করে যতটুকু হয় বিয়ে দ্বারা হয়েছে। ছবি 100, বিসি ইকুয়াল এবি প্লাস এসি, এখানেই শেষ। এটা তো ফর্মুলা না বাবা, এটা তো অ্যাকচুয়াল ফর্মুলা না, এটা কি তুমি ম্যাথে ইউজ করো?
যে বিসি হ্যাঁ ইকুয়াল হ্যাঁ, এবি প্লাস এসি, তুমি ম্যাথে যেটা ইউজ করো ওটা ওটা লিখবা। আচ্ছা ঠিক এটা আছে। আমরা বোঝার জন্য। এখানে কি বিসি কি বলো? ভিএল পিসি হচ্ছে ভিএল। ইকুয়াল ভিএ আর প্লাস ভিবি। ঠিক আছে। জি স্যার। ওকে। একটি পাত্রে এত 120 প্রসারণ যদি 20 হয়, তবে আপাত প্রসারণ কত? আপাত মানে ভিএ চাইছে, তাহলে ভিএল মাইনাস ভিবি, 120 মাইনাস 20 100। ঠিক আছে। 2 নাম্বার, 200 আছে, 150 আছে, তাহলে পাত্রের প্রসারণ ভিএ চাইছে, ভিবি চাইছে, ভিএল মাইনাস ভিএ এত মাইনাস এত। ঠিক আছে। এই তো তোমার ইয়াগুলো একটু সুন্দর হচ্ছে, হোমওয়ার্ক গুলো আগের থেকে বেটার। একটি পরীক্ষায় দেখা গেল পাত্রের প্রসারণ 10, আপাত প্রসারণ 40, প্রকৃত প্রসারণ কত? ভিএল ভিবি প্লাস ভিএ। হ্যাঁ, তাহলে হলো 10 আর 40 যোগ হবে 50 হবে। গুড। এটা সেট। হয় নাই। তাহলে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ সহ সমান হয়, তবে পাত্রের প্রসারণ কত হবে? আচ্ছা, এখানে ভ্যালু দেওয়া নেই, ভ্যালু দেওয়া না থাকলে তুমি ধরে নিবা। তুমি কি করবা, আমি ভাষা লিখে দিচ্ছি না, ভাষা মুখে বলবো। তো ওইটা হলো তুমি মনে রেখে পরে দিবা, হ্যাঁ, আর যদি ভুলে যাও রেকর্ড দেখবা। ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট আচ্ছা। ম্যাথটা করে নিচ্ছি, তুমি আগে দেখো কি বলছে, প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ সমান। তার মানে প্রকৃত প্রসারণ যদি এক্স হয়, আপাত প্রসারণও কি হবে? এক্স হবে। এক্স। ঠিক আছে, তাহলে এটা আমি এটা লিখতে পারি যে ধরি তরলের প্রকৃত প্রসারণ ভিএল ইকুয়াল এক্স। ঠিক আছে। এবং তরলের আপাত প্রসারণ কি? ভিএ ইকুয়াল কি? এক্স। এক্স এক্স। মানে তুমি যদি ধরে নাও যে তরলের প্রকৃত প্রসারণ ভিএল ইকুয়াল এক্স, পরেরটা কিন্তু আবার ধরা লাগবে না। এটা যদি এক্স হয় অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, পরেরটাও তাহলে কি হবে? এক্স হবে। এক্স তাহলে এটা লিখবা যে ধরি তরলের প্রকৃত প্রসারণ ভিএল ইকুয়াল এক্স, তাহলে তরলের আপাত প্রসারণ ভিএ ইকুয়ালও কি? এক্স। ঠিক আছে। এক্স। প্রথমেরটা জি ধরি, স্যার। পরেরটা তাহলে। আচ্ছা, এরপরে ফর্মুলা, ফর্মুলা কি? ভিএল ইকুয়াল ভিএল ইকুয়াল ভিএ ভিবি। প্লাস ভিবি। আচ্ছা, এরপরে লিখতে হবে যে পাত্রের প্রসারণ ভিবি ইকুয়াল ভার, এটা লিখবা। দেন হলো এটা করবা, তারপর ভিবি ইকুয়াল, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ভিএল মাইনাস ভিএ। ভিএল এর মান এক্স, ভি এর মান এক্স, এক্স মাইনাস এক্স কাটাকাটি যায় কি হবে? জিরো। 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 তাহলে অতএব পাত্রের আপাত প্রসারণ কি? শূন্য। সরি, অতএব পাত্রের প্রসারণ কি? শূন্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকলো, নেক্সট দিন করে দিবা। ওকে। ওকে। তলপথে প্রকৃত প্রসারণ সহগ কাকে বলে? 1 মিটার কিউব আয়তনে তলপথে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করে তলপথে প্রকৃতপক্ষে যত, হ্যাঁ হয়েছে, একক কেলভিন ওয়ান, মাত্রা T/1, V2 V1 মাইনাস কই মাঝখানে? এখানে একটা মাইনাস হবে না? জি স্যার। V1 মাইনাস ইন্টু হবে। T2 মাইনাস T1, এটাকে এইভাবে লেখা যায়। গুড। এই তো, এখন তোমার হোমওয়ার্কের স্ট্র্যাটেজি বুঝতে পারছো যে কিভাবে লিখতে হয়। গামা এল আদি আয়তন, শেষ আয়তন, আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা। ঠিক আছে। আচ্ছা, একটা তরলে আয়তন T1 দেওয়া আছে, তাপমাত্রা T2, আয়তন বেড়ে এত হলো, তাহলে প্রকৃত প্রসারণ সহগ কত? হ্যাঁ, একক লেখছো কিন্তু মিস করছো। আগের গুলো এত সুন্দর করে করলে, এখানে এসে মিস্টেক। 101 সেন্টিমিটার কিউব। ঠিক আছে। 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে। 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে। 40 - 20 এগুলোর একক নাই। আদি তাপমাত্রা তুমি এই যে নিছো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, শেষ তাপমাত্রা কি নিছো? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। এখন আমরা কি বলছি, আমি কি বলছিলাম বলতো? 40 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ঠিক আছে। একবারও লিখতে পারো 40 - 20 ব্র্যাকেট দিয়ে ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডিগ্রি 40 - 20 ব্র্যাকেট দিয়ে কেলভিন। একই কথা বলছিলাম না? জি স্যার। এখানে আমাদের অলওয়েজ কেলভিন বসবে, কিন্তু যেহেতু কি সেলসিয়াসের পার্থক্য আর কেলভিনের পার্থক্য এক, এই জন্য আমরা সেলসিয়াসের পার্থক্যটাকে ডিরেক্ট লিখবো, কিন্তু পিছনে একটা কেলভিন দিয়ে দিতে হবে। তোমাকে বুঝাইতে হবে এটার ইউনিট, যে তুমি কি ধরছো এটা তো স্যারকে জানাইতে হবে, তাই না? জি। এটা ঠিক করো, খাতা খোলা আছে? হ্যাঁ ঠিক করছি। হ্যাঁ, নেক্সট দিন এগুলো কিন্তু আবার ঠিক করে দিতে হবে, রেড কালার পেন দিয়ে এগুলো ঠিক করবা।
আচ্ছা, তাহলে এখানেও কি হবে, 20 কেলভিন? সেলসিয়াস। না, এটাই তো তোমাকে বললাম, আমরা ফর্মুলাতে, এই যে ফর্মুলা যেগুলো ইউজ করতেছি, এখানে সবসময় আমাদের এসআই ইউনিট বসে। ঠিক আছে? তো এসআই ইউনিট হলো আমাদের কেলভিন। তো এখানে আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে না, এগুলো আমি ডিরেক্ট বসাইতে পারবো না, কিন্তু পার্থক্যটা বসাইতে পারবো, কারণ ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্য আর কেলভিনের পার্থক্য সেম। তো পার্থক্যটাকে বসাইলেও তুমি ইউনিট তো ডিগ্রি সেন্টিগ্রেড লিখবা না, তুমি কেলভিন লিখবা। ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু কেলভিনের সমান, এই জন্য এখানে হলো আমরা ডিরেক্ট ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্যের ভ্যালুটা বসাইছি। বাট এখানে বসবে তো কেলভিন, তো এই কারণে আমরা কেলভিন বসাবো, বুঝছো? স্যার। এবং দেখো আরেকটা মজা ইন্টারেস্টিং বিষয়, এগুলো তোমার জানতে হবে, পরে লাগবে, তাহলে কনফিউজ হয়ে যাবে। আমাদের হলো কি বলে, এসআই ইউনিট কিন্তু সেন্টিমিটার কিউব না, আয়তনের যে একক, এটা কিন্তু এসআই একক না, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব হলো এসআই একক, বুঝছো? স্যার। কিন্তু এখানে আমাদের সেন্টিমিটার কিউব আমরা কেন বসায় দিতে পারলাম? বসার কথা না, বসায় দিতে জি পারছি স্যার। কারণ হলো উপরে আর নিচে সেন্টিমিটার কিউব কাটা যায়। দেখো 101 আর 100, এই দুটো ইউনিট সেন্টিমিটার কিউব, কমন যদি নেই তাহলে কি হবে বলো তো? 101 মাইনাস 100 সেন্টিমিটার কিউব, আর নিচে কি থাকতেছে, 100 সেন্টিমিটার কিউব। 100 তাহলে এই যে সেন্টিমিটার। উপরে সেন্টিমিটার কিউব আর নিচে সেন্টিমিটার কিউব ইউনিটটা কাটা যায়, কাটা যায় দেখে আমরা ইউনিটটা চেঞ্জ করিনি, ওটাই রাখি, তাহলে চেঞ্জ করতে হতো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখানে কেলভিন, এখান থেকে এখানেও কেলভিন হবে। এরপরে কি, এই যে এখানে একক দাও নি কেন? এটাই দিছো কেলভিন ইনভার্স 1 ফাইনাল অ্যান্সারে। এখানে একক হবে না? এখানেও একক হবে কেলভিন ইনভার্স 1। এইটার এটাতে একই কথা, জাস্ট এটা ভগ্নাংশ আছে, ওটাকে তুমি একটা ভ্যালু করো। ঠিক আছে? তো একক কোথাও দিবা না, এরকম করা যাবে না। ঠিক আছে? তো এখানে দেখো কেলভিন ইনভার্স কিভাবে হয়েছে, উপরে সেন্টিমিটার কিউব নিচে সেন্টিমিটার কিউব কাটাকাটি যায়, আর কেলভিনটা উপরে গেলে কেলভিন ইনভার্স 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইখান থেকে। আর এটা আমরা জানিও যে প্রসারণ সহগের একক হলো কেলভিন ইনভার্স 1। ক্লিয়ার হয়েছে?